বাজে বকছেন। এই এই যারাই বলছেন যে তৃণমূলের ইলেকশনের নথি নিয়ে গেছে তারা বাজে বকছেন। আমরা যদি রাজ্য সরকারের সিম্বল রাখা আঁকা ফাইলের উপরে মধ্যে তৃণমূলের স্ট্র্যাটেজি থাকে, তাহলে তো সবার আগে তদন্ত করে বার করা উচিত কি করে রাজ্য সরকারের ফাইলের মধ্যে তৃণমূলের স্ট্র্যাটেজির ফাইল থাকতে পারে। ফলে এইসব বাজে বকছেন, সব চোর নিজের গা ঢাকা দেওয়ার চেষ্টা করছেন। আর এই মুখ্যমন্ত্রী এই ইডি রেডের সময় নিজে ওইখানে ঢুকে আসলে প্রেসিডেন্সিয়াল রুলকে ইনভাইট করছেন নিজের দায় এড়ানোর জন্য। সবাই প্রশ্ন করছে না, আমায় চাকরি দাও, আমায় খাবার দাও, আমার ১০০ দিনের কাজের অধিকার ফেরত দাও, আমার হসপিটালে চিকিৎসা ফ্রি করার ব্যবস্থা করো। এই যা কাজ ওনার ছিল তা কোনোটাই উনি করতে পারেননি গত ৫ বছরে, গত ২০১১ সাল থেকে যা দায়িত্ব নিয়ে। বলবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো গেলেন ইডির তল্লাশির সময় এবং ফাইল ছিনিয়ে নিয়ে চলে এলেন, এমনটা ইডির আইনজীবী একদম আদালত কক্ষে বলছে। এটা কতটা লজ্জা? বাংলার জন্য শুধু লজ্জার নয়, দেশের এই পুরো যে আইনি ব্যবস্থাটা আছে তাতে লজ্জা হচ্ছে। ইডি জানতো যে শেখ শাহজাহানের ক্ষেত্রে কি হয়েছে, রাজীব কুমারের ক্ষেত্রে কি হয়েছে পশ্চিমবঙ্গে, প্রোটেকশন নিয়ে আসেনি কেন? আমি তো বলছি ইডি যদি ছাড় না দিত তাহলে মমতা ব্যানার্জি ছাড় পেত না। এই প্রশ্ন তোলার অধিকার ইডি হারিয়েছে প্রোটেকশন না নিয়ে। আইনজীবীরা অনেক কথা বলতেই পারেন, কিন্তু আইনজীবীদের কথা আইনজীবী তো মক্কেলের ঘটনার প্রেক্ষিতে বলতে হবে। ফলে এই কথা তখন দাঁড়াতো যদি মমতা ব্যানার্জিকে তারা অ্যারেস্ট করতে পারতো ওই স্পষ্টে। মমতা ব্যানার্জিকে আমরা দেখেছি এসব ছিনিয়ে নিয়ে মাইকে ভাষণ দিচ্ছেন। এসব করা যায় এই কাঠামোর মধ্যে, যেখানে সংবিধানের যে কাঠামোর মধ্যে আমরা বাস করি, যেখানে সংবিধানের শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী, তিনি পারেন এই কাজ করতে না ইডি পারেন এইভাবে মুখ্যমন্ত্রীকে ছাড় দিতে? তাহলে আইনের শাসনটা কোথায় আছে? আমরা কোথায় যাব? আমি বলছি সাধারণ মানুষের কথা। আজ শুনানির পর আমরা দেখেছি এ যাবৎকালে হাইকোর্ট থেকে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে তৃণমূলের স্বস্তির কোনো সংবাদ আসলে বা তাদের পক্ষে কোনো ভার্ডিক্ট হলে তারা সবসময় বলেন যে আইনের প্রতি ভরসা আছে। আজকে যে শুনানি এই পর্যন্ত হলো, আজ শুনানির পর মুখ্যমন্ত্রী কি শান্তিতে ঘুমান? পশ্চিমবঙ্গে যারা তৃণমূল করছেন এখনো মন থেকে, তারা কেউ স্বস্তিতে নেই। পশ্চিমবঙ্গে যাদেরকে জোর করে তৃণমূল করানো হচ্ছে তারাও কেউ স্বস্তিতে নেই। তারা চাইছে সুযোগ যে কখন আমরা বেরিয়ে আসতে পারবো। পাড়ার গুন্ডা মস্তানরা যদি একবার ছাড় দেয়, তারা বেরিয়ে এসে মমতা ব্যানার্জি বাড়ি দখল করবে এবং তারা বলবে যে আপনি সংবিধানের সঙ্গে বেইমানি করতে পারেন না। আপনাকে যে ক্ষমতা আমরা দিয়েছি সে ক্ষমতা দিয়েছি সংবিধানের বুনিয়াদে। তাহলে সংবিধানের শপথ নিয়েছেন, সংবিধানের সঙ্গে বেইমানি করছেন, এই ঘর আমরা দখল করলাম, এই বাড়ি আমরা ঘেরাও করলাম, আপনাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং বিচার হবে জনগণের আদালতে। বলবো শামীমদা, আর দুটো প্রশ্ন আমার শেষে। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকে বললেন, তারপরেই একটা দলীয় সভায় মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গেল যে সেদিনকে আমি যা করেছি বেশ করেছি, আমি তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে করেছি। আমি বলবো তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসনের সঙ্গে কি ডিজি বা কলকাতা পুলিশ কমিশনার যেতে পারে? আবার মমতা ব্যানার্জি সম্পর্কে কথা বলাচ্ছেন। যিনি আইন মানেন না, যিনি সভ্যতা মানেন না, যিনি সমাজ মানেন না, যিনি এইরকম ধরনের একটা মানে আমি বর্বর কথাটা বলতে চাই না মুখ্যমন্ত্রী এখনো পদে আছেন বলে, আমারও খারাপ লাগে, কারণ সাংবিধানিক পোস্টটা আমার, সংবিধানকে আমি সম্মান করি। কিন্তু যাকে আদ্যপান্ত যিনি মিথ্যে কথা, আইনের শাসনের বিপক্ষে, যিনি সংবিধানের বিপক্ষে, তাকে তো দেশেই রাখা উচিত না। তার সম্পর্কে আলাদা করে কথা বলার কি আছে? বলবো ইডির আর্জি এমনটাই ছিল যে গোটা মামলার তদন্তভার সিবিআই কে দেওয়া হোক, আইপ্যাকের অফিস এবং প্রতীক জৈনের বাড়ির সিসিটিভি ফুটেজ তুলে দেওয়া হোক। আমি বলবো ইডি আপনারা সবার আগে তদন্ত শেষ করুন, আর দীর্ঘায়িত করবেন না। লোককে একথা বলার সুযোগ দেবেন না যে আপনারা কোনো একটি দলের এজেন্ট হিসেবে কাজ করছেন। আর দয়া করে জনগণের টাকা উদ্ধার করে নিয়ে আসুন। আর যতগুলো অপরাধী আছে, যতগুলো পুলিশ অফিসার থেকে শুরু করে মমতা ব্যানার্জি, সবাইকে অ্যারেস্ট করুন আগে, তারপরে বাকি কথা আলোচনা হবে। সুপ্রিম কোর্টে এ যাবৎকালে আমরা দেখলাম বেশিরভাগ মামলাই শামীমদা সুপ্রিম কোর্টে ছুটতে হয় রাজ্য সরকারের। কোথাও গিয়ে কি হাইকোর্টের ওপর তাহলে সাধারণ মানুষের কি বিশ্বাসটা এভাবে খর্ব হবে না? মানে সুপ্রিম কোর্টেও কি সঠিক শুনানি হবে? সুপ্রিম কোর্টের উপরে মানুষের ভরসা নেই। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আলাদা করে দেখার কিছু দরকার নেই। জুডিশিয়ারিকে নিয়ে লোকে মানে একেবারে ঘেন্নার পর্যায়ে পৌঁছে যাচ্ছে ধীরে ধীরে। আমরা আইনজীবী হিসেবে আমাদের দায়িত্ব
এই ইনস্টিটিউশনের গরিমা ফেরত করানো, মানুষের যে বিশ্বাস আস্থা চলে যাচ্ছে জুডিশিয়ারির উপরে তাকে ফেরত করানো। একইভাবে যারা জড়িজতি করছেন, জাজ হিসেবে কাজ করছেন, তাদের একই দায়িত্ব আছে। আপনাদের জন্যে মানুষের বিশ্বাস চলে যাচ্ছে জুডিশিয়ারির উপরে। ফলে আইনজীবী এবং জাজ যারা মূলত এই প্রতিষ্ঠানটাকে চালান বাকিদের সঙ্গে, তাদের দায়িত্ব সৎ, নির্ভীক, নিরপেক্ষভাবে কাজ করা, যাতে মানুষের আস্থা ভরসা আবার ফেরত আসে। আমার শেষ একটাই প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এই মুহূর্তে কি পদক্ষেপ গ্রহণ করা উচিত লিগালি? এবং আরো একটা প্রশ্নের সঙ্গে সংযুক্ত করবে যে কলকাতা পুলিশ এবং বিধাননগর পুলিশ যেন ইডির সিবিআই কে তদন্তে সহযোগিতা করে, এরকম ইডির তরফ থেকে এই দাবি করা। যে অপরাধ মুখ্যমন্ত্রী করেছেন, ইমিডিয়েটলি ওনাকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গের বাইরের কোনো জেলে রাখা উচিত। সম্ভব হবে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের রায়ের প্রয়োজন হয় না, যে জন্য যদি ইডি সিবিআই চায় তাহলেই সম্ভব হবে। অ্যাডিশনাল সলিসিটর জেনারেলকে আজকে একটি বিষয় বলতে শোনা গেল যে এসবি রাজু তিনি একটি যুক্তি দিলেন যে তল্লাশি চালানো হয়েছে তো আইপ্যাক সংস্থার ডিরেক্টরের দপ্তর এবং তার বাড়িতে। সেক্ষেত্রে আপত্তি জানিয়ে আদালতে এলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী, অথচ তিনি তল্লাশির সময় সেখানে উপস্থিত ছিলেন না। তাহলে যে তথ্য তিনি আদালতে প্রদান করেছেন তা কিসের উপর ভিত্তি করে দিলেন? এবং ফলে মিথ্যের উপর দাঁড়িয়ে থেকে কোনো মামলা করা যায় না, যাবতীয় জিনিসপত্র নিয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে তৃণমূলের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করা। সেক্ষেত্রে ইডির আইনজীবীরা তাদের সমর্থন করবেন, কি বলবেন? সঠিকভাবেই এই প্রশ্ন উঠে এসেছে, কিন্তু আমরা সকলেই জানি সঠিকভাবেই এই প্রশ্ন উঠে এসেছে। যদি কেউ অ্যাগ্রিভড হয়ে থাকে, যদি ইডি রেড করাতে যদি আইনসম্মতভাবে না করে থাকে, তাহলে কে তাতে ক্ষতিগ্রস্ত হয়? ক্ষতিগ্রস্ত হয় যার বাড়িতে এই তল্লাশি অভিযান চলেছে। তাহলে মামলা করতে হলে প্রতীক জৈনকে করতে হতো, মামলা করতে হলে আইপ্যাককে করতে হতো। কিন্তু আইপ্যাক আর মমতা ব্যানার্জি এখন তো একে অপরের পরিপূরক। ফলে আইপ্যাকের অনুপস্থিতিতে মমতা ব্যানার্জি অস্তিত্ব বিপন্ন হবে, আর মমতা ব্যানার্জি না থাকলে আইপ্যাকের যে রোজগার তা কমবে। এবং যদি আপনি ইডির রিপোর্ট দেখেন তাহলে বুঝতে পারবেন, তারা উল্লেখ করছে যে তারা আইপ্যাকের যে অফিস ছিল পুনেতে, সেখানে তারা গেছে। হ্যাঁ, সরি, বোধহয় গোয়াতে অফিস ছিল। তো সেখানে তারা গেছে, তাদের যে ইনফরমেশন তারা গ্যাদার করেছে যে সেই টাকা কলকাতা থেকে গেছে গোয়া অফিসে এবং হাওয়ালার মাধ্যমে বিদেশে পাচার হয়েছে। তাহলে যে টাকা বিদেশে পাচার হয়েছে সে টাকা আমার দেশের টাকা। অভিযোগ কি? কয়লা চুরি হয়েছে। অভিযোগ প্রাইমারিলি ছিল কার বিরুদ্ধে? ইসিএল এর ম্যানেজারের বিরুদ্ধে। অভিযোগ ছিল সিআইএসএফ এর বিরুদ্ধে, যারা প্রাথমিকভাবে এটার প্রোটেকশনের দায়িত্বে ছিলেন। এবং এর মধ্যে গভীর চক্রান্ত দেখেছে, সে অভিযোগ উল্লেখ করা আছে ভিজিলেন্সের যে এফআইআর। মমতা ব্যানার্জি সংবিধানে শপথ নিয়েছেন, আইনের শাসন প্রতিষ্ঠা করবেন, আর তিনি বলছেন যে আমি কি বলবো কে অপরাধ করেছে? তার মানে তিনি অপরাধীকে জানেন, কে কয়লার টাকা চুরি করেছেন, কোন বিজেপির নেতা মন্ত্রী জানেন উনি, কিন্তু উনি বলছেন না। শামীম দা, যে একটা সময় পরে আমরা প্রত্যেকেই জানি যে যারা মন্ত্রিত্ব যারা মিনিস্টার থাকেন তাদের একটা থিঙ্ক ট্যাঙ্ক থাকে। ইলেকশন, আইপ্যাক তো মূলত ইলেকশন স্ট্র্যাটেজি। 2014 সালে প্রশান্ত কিশোর, যিনি মূল কর্ণধার ছিলেন, এই প্রত্যেকজন কো ফাউন্ডার, তো তারা তো নরেন্দ্র মোদীর সাথেও নির্বাচন লড়ে এসেছেন। মুখ্যমন্ত্রীর থিঙ্ক ট্যাঙ্ক যদি সত্যি আইপ্যাক হয়ে থাকে, সেই আইপ্যাকের দপ্তরে কোনো একটা ব্যক্তি মানুষের বাড়িতে যখন তদন্ত করতে যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সেখানে মুখ্যমন্ত্রীর যাওয়ার কি অধিকার থাকে? দেখুন, যাওয়ার অধিকার, উনি তো নিজেকে বাঁচানোর জন্য গেছেন। যখন মুখ্যমন্ত্রী দেখেছেন যে গাড়িতে উঠছে কি রাজ্য সরকারের ফাইল উঠছে, প্রতীক জৈনের বাড়িতে কি রাজ্য সরকারের ফাইল থাকার কথা? আমরা যে ছবিতে দেখতে পাচ্ছি রাজ্য সরকারের ফাইল প্রতীক জৈনের বাড়ি থেকে বেরোচ্ছে, থাকার তো কথা নয়। সে কথাই বললাম যে মুখ্যমন্ত্রী আর প্রতীক জৈন, মুখ্যমন্ত্রী আর আইপ্যাক, তৃণমূল আর আইপ্যাক, এরা তো একে অপরের পরিপূরক। যেহেতু ইডি তদন্ত শুরু করেছেন, উনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন। উনি আতঙ্কিত হয়ে পড়ে এই সমস্ত অসাংবিধানিক কাজ, বেআইনি কাজ করেছেন পাড়ার গুন্ডাদের মতো। প্রশ্ন এটাই হচ্ছে যে ইডি বা সিবিআই তাদের যে কাজ, সেই কাজটা তারা আইন মেনে সততার সঙ্গে করুন, কোন রকম প্রভাবান্বিত না হয়ে।
আমরা এটাই বলছি এবং সেভাবেই তদন্ত হোক। ইতিপূর্বে আমরা দেখেছি যখন রাজীব কুমারের সময় মুখ্যমন্ত্রী ওই রকম গুন্ডামি করলেন, ধর্ণা দিতে শুরু করলেন, ইডি বা সিবিআই কোনো তাৎক্ষণিক তৎপরতার সঙ্গে ব্যবস্থা নেননি, কেন তাদের উপর নির্দেশ ছিল। আজকেও তাই হচ্ছে। এখন এটা একটা ওই বলে না, ঝগড়া করতে করতে ঝগড়াটা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে লোকে ধরে ফেলেছে যে এটা তো ঝগড়া নয়, এটা তো একেবারে রীতিমতো পরস্পর বোঝাপড়া। সেই বোঝাপড়ার বাতাবরণ থেকে বেরোবার চেষ্টা করছেন, তাই এখন আদালতে দুপক্ষ, আর কিছু না। যারা তদন্ত করতে গেছেন তারা যদি বলেন যে আমরা কোনো নথি বাজেয়াপ্ত করিনি, তবে সেটাই চূড়ান্ত। তাদের পাল্টা বক্তব্য যে আমরা নথি বাজেয়াপ্ত করবো কি, তার আগেই তো মুখ্যমন্ত্রী এসে সমস্ত নথি চুরি করে নিয়ে চলে গেছেন, এটাই হচ্ছে ওদের বক্তব্য। সেই জন্যই তৃণমূলের যে গল্প তৈরি করা হয়েছিল রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে, সেটা আর টেকে না আদালতে, তাই আদালত বলে দিয়েছে এই মামলার কোনো গুরুত্ব নেই। তৃণমূলের তরফে কেন্দ্রীয় আইনজীবীকে প্রশ্ন করতে শোনা গেল যে ইডি কোনো কিছু বাজেয়াপ্ত করেনি, এই অংশটি রেকর্ড করা দরকার। এর পেছনে কিছুই না, মান রক্ষা করতে হবে তো। মামলা তো যদি ইডি কোনো কিছু সিজ না করে থাকে তাহলে মামলার কিছু নেই। এখন ওটা সম্মান রক্ষার্থে বললে যে তুমি ওইটা রেকর্ড করো যে ইডি কোনো রকম সিজ করেনি। ইডি যে সিজ করেনি তারা তাদের সিজার লিস্টে দিয়ে দিয়েছে, সুতরাং ওটা কিছু না, ওটা ওই একটা সম্মান রক্ষার্থে একটা বিষয় আর কি। তৃণমূলের আইনজীবীকে একটি বিষয় খুব ইম্পর্টেন্ট ভাবে তুলে ধরতে দেখা গেল যে কোনো একটা জায়গার মুখ্যমন্ত্রী, তিনি তো জনাদেশ পেয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন এবং পরপর বেশ অনেকবারের মুখ্যমন্ত্রী হয়েছেন, তার প্রতি রেসপেক্টফুল থাকার কথা এবং ইলেকশন সম্পর্কিত নথি, ফেয়ার ইলেকশনের কথা তাকে বলতে শোনা গেল। এবং এই যে নথি, এটা বলছেন মানে অনধিকার চর্চার বিষয়, কি বলবেন? এরকম কি কোনো আইন আছে যে এসব কথা লাভ নেই। যা কেউ কিছু সওয়াল করলেই সেটা খুব আইনগ্রাহ্য, তাতে ভেবে লাভ নেই। তৃণমূল দল চেয়েছিলেন এই বিষয়টাকে তারা একটা আইনি বিতর্কের মধ্যে না গিয়ে পলিটিক্যাল বিতর্কে নিয়ে যাওয়া, যাতে তারা হইচই করে, তাদের প্রচুর টাকা আছে তো, ইলেকট্রাল বন্ডের টাকা, কর্পোরেট ট্রাস্টের টাকা, এবং সেই টাকায় তারা মোটামুটি ভাবে বিজেপির সঙ্গে পাল্লা দিয়ে একটা মক ওয়ার লাগিয়ে রাখবেন আর গোটা বিষয়টা হারিয়ে যাবে। দেখুন এই যে দুর্নীতির তদন্তের বিষয়টা কিন্তু এখন পেছনে চলে গেল, এখন সামনে চলে এলো। মুখ্যমন্ত্রী গেছেন, তিনি ঠিক করেছেন, ভুল করেছেন, এই সমস্ত বিষয় আমরা চাই এইসব ছুঁড়ে ফেলে রেখে দুর্নীতির তদন্তটাকে দ্রুত সম্পন্ন করে ব্যবস্থা নেওয়া হোক। কেন্দ্রের আইনজীবীকে বলতেও শোনা গেল যে কারো তথ্য অন্য কারো কাছ থেকে উদ্ধার হলে, যার কাছ থেকে উদ্ধার হয়েছে তার তো আদালতে আসা উচিত। মৌলিক কথা, আমি যদি আজকে আপনার বাড়িতে হানা দিয়ে সেখান থেকে কোনো কাগজপত্র তুলি, তাহলে আপনাকেই বলতে হবে, সেটা তো অন্য একজন এসে বলতে পারে না। আরে বাবা, যার বাড়িতে হানা দেয়া হলো, যার অফিস থেকে তথ্য নেওয়া হয়েছে বলে বলা হচ্ছে, সে কিন্তু বিক্ষুব্ধ নয়। সে আদালতে বলছে না যে আমার ব্যক্তিগত জিনিস উদ্ধার করা হয়েছে, আমার প্রাইভেসি গেছে। তৃতীয় ব্যক্তি বলছে, মানে এখন আপনার প্রাইভেসিকে সেটা আমি ঠিক করে দেবো। এই হচ্ছে অদ্ভুত তৃণমূলের যুক্তি আর কি। তৃণমূলের আইনজীবীকে একটি বিষয় বলতে শোনা গেল যে যা কিছু তৃণমূল মানে ইডি তাদের দলের নথি নিয়েছে সেটা যেন প্রকাশ না করা হয়। এটার পেছনে যে ইডি বলছে আমরা কোনো তথ্যই নিইনি, আর প্রকাশ না করার প্রশ্ন আসে কোত্থেকে? এটা ছেলে মানুষের কথা না। ওরা বলছে আমরা কোনো তথ্য নিইনি, তাহলে প্রকাশ করা না করার বক্তব্য কোনো আসছে কেন? এগুলো সমস্ত হচ্ছে গ্যালারি শো। মুখ্যমন্ত্রী একের পর এক সভা করছেন, সভা করে সেখানে বলছেন যে এই স্বৈরতান্ত্রিক যে একটা শক্তি রয়েছে সেটা আপনারা রাম বাম মিলিত জোট রীতিমতো একটা স্বৈরতান্ত্রিক শক্তি। এত কনফিডেন্স এত কিছুর পরে মুখ্যমন্ত্রী পাচ্ছেন কোত্থেকে? তাহলে কি আবারও তিনি বুঝতে পারছেন যে বিপুল জনমত? তিনি কি বুঝছেন তা তো আমি জানি না, তিনি তো গুন্ডামি করছেন, এটা পরিষ্কার, এবং তিনি গুন্ডামি করেই মানুষকে ভয় পাওয়াবার চেষ্টা করছেন, এটাও পরিষ্কার। তিনি বেআইনি টাকা পেয়েছেন ইলেকট্রাল বন্ডের থেকে, বেআইনি টাকা পাচ্ছেন কর্পোরেট ট্রাস্ট থেকে, সেই টাকা দিয়ে তিনি বিমানে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন, লোককে বিভিন্ন ডোল দেওয়ার চেষ্টা করছেন। তিনি তো সততার সঙ্গে কোনো কাজ জীবনে করেননি, সুতরাং তিনি কি ভাবছেন, তিনি কি বলছেন, তাকে নিরিখ করে কোনো মন্তব্য আমি করতে পারি না। শেষে একটা প্রশ্ন করব যে ইলেকটোরাল বন্ড নিয়ে প্রশ্ন উঠেছিল, একদম ডিয়াল লটারি থেকে কয়েকশো কোটি টাকা ইলেকটোরাল বন্ডে কাজে লাগিয়েছিল প্রিভিয়াস ইলেকশনে তৃণমূল। তা কোথাও গিয়ে সেই সবুজ ফাইলে কি ইলেকটোরাল বন্ডের একটা ভূমিকার প্রশ্ন ছিল? ইলেকট্রাল বন্ড নিয়ে তো প্রকাশ হয়ে গেছে, সেখানে নতুন কি থাকবে? আপনারা এটা ভুল করছেন। ইলেকট্রাল বন্ডের যে যারা টাকা দিয়েছে, কারা কারা টাকা দিয়েছে, প্রকাশে এসে গিয়েছে, সেটা কোনো না। ওখানে এমন কিছু ছিল যা মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন, যেগুলো পেলে পরে হয়তো তার ঘরের ভেতরে পুলিশ ঢুকে পড়তে পারে, সেই আশঙ্কা থেকেই করেছেন। সমস্ত আশঙ্কা কি কেটে গেল আজকে শুনানির পরে? পুরো মুখ্যমন্ত্রী কি এখনো বিষয়টা গড়াইনি, বল এখনো গড়াতেই শুরু করেনি, শুধু আশঙ্কা কেটে যাবে কি করে? মুখ্যমন্ত্রীর জন্য কতটা?
সেটা মুখ্যমন্ত্রীকে বলতে পারবেন। আমি তো মনে করি মুখ্যমন্ত্রী বিপদ বহুদিন আগেই হয়েছে, আমাদের তদন্তকারী সংস্থারা কাজ করছে না বলে এটা অসুবিধা হচ্ছে।